আজকে আমাদের আপনারা জানেন আমরা ত্রিপুরা রাজ্য অনিয়মিত পাম্প অপারেটর এই সুন্দর শুভক্ষণের মুহূর্তকে আরো সুন্দর করে তোলার জন্য এই মুহূর্তে আমাদের পাম্প অপারেটর সংঘের সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী মহাশয়কে এবং রাবার বোর্ডের সদস্য ভারত সরকার অনুমোদিত শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় মহোদয় সবার পরিচিত বিভিন্ন ছোট ছোট শ্রমিক সংগঠনের জন্য কাজ করেন, মানুষের জন্য ছুটে যান। উনি মনিটরিং সেল যেটা মজদুর সংঘ রয়েছে তার প্রেসিডেন্ট রয়েছেন। দেবাশিস রায় যিনি আমাদের গ্যাজেটেড অফিসার সংঘ রয়েছে তার জেনারেল সেক্রেটারি। সেবিকা চৌধুরী উনি বিপ্লব করের সঙ্গে কাজ করেন, সেক্রেটারি মজদুর মনিটরিং সেল। শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী প্রেসিডেন্ট আমাদের অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘ। শ্রী বিজয় রয় অ্যাডভাইজার অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘ। শ্যামল দে জেনারেল সেক্রেটারি অনিয়মিত ডিডব্লিউএস পাম্প অপারেটর সংঘ। আর এখানে উপস্থিত বড় মাত্রায় আমার সমস্ত ভাই বোনের করেছে, ওনার আবিষ্কার ভাতিজা। তার জন্য আমি আপনাদেরকে বলি, ইতিহাসকে দেখুন, বোঝেন। যারা আর্থিকভাবে কমজোর তাদের জন্য মোদি দরকার, লিখলেন ডায়েরিতে। যারা আর্থিকভাবে কমজোর তার জন্য মোদি অমিত শাহ দরকার। যাদের কাছে মোটা কাপড় মোটা ভাত আছে এদের জন্য কমিউনিস্ট আর কংগ্রেস দরকার। আর যারা আর্থিকভাবে কমজোর অন্তিম ব্যক্তি তার জন্য নরেন্দ্র মোদী রাষ্ট্রবাদী সরকার ভারত দরকার। কারণ কি, ভারত নিজের দেশ চালা, এই আর্থিকভাবে কমজোর মানুষের যাওয়ার কোনো জায়গা নেই। কারণ কি, ওনারা এখান থেকে গিয়ে মুম্বাইতে বাড়ি করার মতো ওনার কাছে পয়সা নেই, ওনাকে এখানেই থাকতে হবে। আমি আশা করি আমি যে কথাগুলি বলেছি আপনারা সেগুলো আমল করবেন নিজের জীবনে। আর যেটা বললাম, সিক্স সেন্সটা সবসময় ঘুমোর থেকে উঠে যে যার ধর্মের হোক, ইষ্ট দেবতার সূর্যের দিকে তাকিয়ে সকালবেলা উঠে এটাই বলা যে আমার জীবনে যা আমি চিন্তা করেছি সেটা আমি করবই। দেখবেন আপনি করতে পারবেন, আপনার হয়ে যাবে। আমি আশা করি আপনারা সবাই সুস্থ ভালো মনে এখান থেকে যাবেন। টাকা পয়সা খরচা করে এখানে এসছেন, কষ্ট করে এসছেন। আমি যা বলেছি কার কার খারাপ লাগছে একটু হাত তোলো দিকে। কার কার খারাপ লাগছে হাত তোলো। একদম তুলে না, চালাক হয়ে গেছে। কার কার ভালো লাগছে একটু হাত তোলো দিকে। তারা মনে ভালো লাগছে না দেওয়া শেষে। তারা মনে করছে বিপ্লবদার পিছনের দিকে চাইছেন। আমি কি শুনি, শোনো, আমার সাইড দিতে পেছনে দুইটা চোখ আছে, সামনে দুইটা আছে, উপরে একটা আছে। এই কারণে সিপিএম বুঝতেই পারছে না কি করবো। এই যে সামনে সামনে আসছে, ওর সিপিএম পেছনে কি তা করে এটা আমি বুঝি। এটি কি চিন্তা করে, এটি খুব দূর। আমি বললাম না 78% এটি পাগল। এটা তো আমি আগেই বুঝি যে এরা কি করবো আর কদ্দুর গাইবো। এদের বান্দা ধরে 3-4টা ভাষণ এডি করবে, এর বাড়ি কিছু দেখো না, এর বাড়ি যাবে না এরকম। আমি আশা করি যে কথাগুলি বললাম সেগুলো নিজের জীবনে লাগান, পজিটিভিটির লোকে থাকুন। আর ভাবুন, ডেলি ভাববেন যে আমিও একদিন বিপ্লব দেবের মতো হব, আমি একদিন স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি হব, আমার ছেলে মেয়েও তাকতবার ইনসান হবে। দেখবেন জীবন আপনাদের এগুলো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিজের মাটিটা থাকতে হবে, রাষ্ট্র সর্বোপরি।
যদি দেশ থাকে, যদি ত্রিপুরা থাকে, যদি ত্রিপুরা গ্রাম থাকে, তবেই পাম্প অপারেটররা তার পরিবার নিয়ে থাকতে পারবে। তো রাষ্ট্র সর্বোপরি, আর কমিউনিস্টরা ছোট ছোট ইউনিয়নের মাধ্যমে মানুষকে তাতিয়ে তোলে। কমিউনিস্টরা বলে রাষ্ট্র সর্বোপরি না। তার জন্য যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়, যুদ্ধ আমরা করিনি, এই কক্ষর গুমাংসরা বোঝো না। ভারত যুদ্ধ করেনি। ভারত শুধু পেহেলগাঁওতে আমাদের নির্মম ভাবে জাতি জিজ্ঞাসা করে যেভাবে নির্মম ভাবে আমাদের ভারতীয় নাগরিককে মারা হয়েছে, তার জন্য সেই উগ্রবাদী সংস্থাগুলি যতদূর পর্যন্ত 19টা জায়গাতে 25টা স্পট ছিল, নরেন্দ্র মোদী রাত বোম্বিং করে তাদেরকে দেখিয়ে দিয়েছে, যদি এখানে এসে করো, ও পাকিস্তানে বসে থাকবে গিয়ে 300 কিলোমিটার ভিতরে ঢুকে সেখানেও সর্বশান্ত করে 6টা এয়ারবেস ধ্বংস করে, পাকিস্তানে 6টা যে ফাইটার জেট যেটা উড়েছিল সবগুলো মিসাইল দিয়ে ধ্বংস করে ভারতবর্ষ প্রমাণ করে যে পাকিস্তান এটা নরেন্দ্র মোদীর 140 কোটি ভারতবাসীর সরকার। এটা মনমোহন সিং এর মৌন বাবার সরকার নয়। 26/11 হয়ে গেলে তখন শুধু আমেরিকাতে লেটার আসা যাওয়া করে, আর পাকিস্তান বর্ডারে যখন ভারতের সেনাদের গলা কাটে নিয়ে যায়, আর তখন শুধু রাষ্ট্রসংঘের কাছে অ্যাপ্লিকেশন লাগা। আজকে সেই সরকার নয়। যখন 140 কোটি ভারতবাসী রাষ্ট্রের জন্য চিন্তা করছে, তার মধ্যে কিছু বাদ আছে কমিউনিস্ট, তখন কলকাতার রাস্তার মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে কমিউনিস্টের দল আন্দোলন করছে পাকিস্তানের পক্ষে। তার জন্য গরিব ইউনিয়ন বানিয়েছিল। গরিবের তো দেশ লাগবে, প্রথম গ্রাম লাগবে। গরিব তো ত্রিপুরা ছেড়ে যেতে পারবে না, গ্রাম ছেড়ে যেতে পারবে না, চীনে তো পৌঁছতে পারবে না। কোথায় যাবে গরিব? আর্থিকভাবে যারা কমজোর কোথায় যাবে? নিজের বাড়িটা যেখানে আছে সেখানেই তো কমসে কম মাথা গুজার একটা জায়গা আছে। ওই বাড়িও হয়তো নিজের না, একটা ওর বাড়িতে হয়তো খাস জায়গার মধ্যে থাকে। আর এরা বলে রাষ্ট্রের কোনো অস্তিত্ব নেই, ইউনিয়নই সবকিছু, ইউনিয়ন করলে হয়ে যাবে, ইউনিয়ন করলে হয়ে যাবে। ত্রিপুরা না থাকলে তোমরা হয়তোবা, এরা যারা ভাবে এখানে ইউনিয়নগুলি করেছিল চীনের দালালি করে, একটা লোককে বলি যে এখানে রাজ্যের কমিউনিস্ট পার্টি যে চীনেতে 1 ঘন্টা জায়গা কিনো, দেখো গিয়ে বলো, চীনের প্রধানমন্ত্রী ঝাড়ু দিয়ে দূরে দিব, ভাগো যাতি তো মানো মানে 1 ইঞ্চ জায়গা কিনতে পারবে না। কি রাষ্ট্র সর্বোপরি বলতে এদের অসুবিধা হয়। নির্লজ্জের মতো পাকিস্তানের পক্ষে মিছিল করছিল। ছত্তিশগড়ে মাওবাদীরা কত নির্মম ভাবে আমাদের সেনাবাহিনীর লোককে, সিআরপিএফ, পুলিশ, নেতৃত্ব, সাধারণ মানুষ, সরকারি কর্মচারী, কত লোকের নৃশংস হত্যা, নৃশংস হত্যার চাইতে মানে খতরনাক হত্যা হতে পারে না। মা, শিশু, বাচ্চা নির্মম ভাবে গুলি চালাতো। এদের 27 জনকে যখন এর মধ্যে একজন নকশালদের জেনারেল সেক্রেটারি মারা গেলেন, তখন এরা নির্লজ্জের মতো পলিট ব্যুরো থেকে একটা প্রেস রিলিজ জারি করেছে যে ভারত সরকার অন্যায়ভাবে গণতান্ত্রিক দেশের মধ্যে এই নকশালীদেরকে গুলি করেছে, হত্যা করেছে, তার জন্য কন্টেম করছে, তার জন্য শোক পালন করছে, ভারত সরকারকে ধিক্কার করছে। কাছে নিয়ে দেখবে, বলবে এরা পাগল। 76% বলে দিচ্ছি। আর এই পাগলগুলো কি করে?
পাগল কি না কয়, ছাগলে নাকি খায়, এডি করে প্রবাদ না এগুলি করে। ত্রিপুরা রাজ্যে দীর্ঘ সময় ইউনিয়নগুলি আজকে না বিপ্লব করে এসছে, ইউনিয়নগুলি তো কমিউনিস্ট হাতে ছিল। ত্রিপুরা রাজ্যের সমস্ত গলি ইউনিয়ন তো কমিউনিস্ট হাতে ছিল। কিছু কিছু সরকারি কর্মচারী সংগঠনের এইগুলো ওই সময় অপোজিশনে কংগ্রেস ছিল, কংগ্রেসদের হাতে ছিল, কিন্তু তাদেরকেও এই সমরবাবু টমরবাবু এদেরকে দাবি রেখে দিত, এদের সংগঠনের সার্টিফিকেট রিনিউ না করা এসব করেছে, এরা করেছে, খালি এদেরই সবকিছু থাকবে। এত ইউনিয়ন করার পরে আজকে ত্রিপুরার এই অবস্থা কেন? তার জন্য কে দোষী? এই ইউনিয়নের নেতাগুলির নাম বলো তো, কই আছে? 5,000 টাকা বেতন পায় আপনাদের মতো, বাড়িঘর নেই এমন আছে? ত্রিপুরার যতগুলি ইউনিয়নের লিডার নাম বলো তো ভাই, কার বাড়িঘর নেই? স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্ষেত মজুর, আমি তো ওনারা খেতে নামছে কোনোদিনই দেখছি না। আমারে ফিলন জাল দিয়ে মাছ ধরতে মানুষ দেখছে, খেতে নামছে দেখছে, দেখছেনি মানুষে দেখছে, জাল দিয়ে মাছ ধরতে এখনো দেখে, এরা কেউ দেখেনি, পারসেপশন তৈরি করেছে। বাইসাইকেলে বলে সেক্রেটারিয়েটে যায়, বাজারে বলে কিন্তু যায়, আমি তো জীবনও দেখিনি, জানি না এখানে কেউ দেখেছি।